দেশে ফিরতে ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান। নেওয়া হয়েছে পরিবারের সদস্য সহ ৬ জনের বিমানের টিকিট। স্বাগত জানাতে বিএনপির জোর প্রস্তুতি। আগামী ৫৫ বছরের ইতিহাসও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়, সেরকম একটা আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সমস্ত আয়োজন হচ্ছে। সিঙ্গাপুরে ওসমান হাদির অপারেশনে পরিবারের অনুমতি। কাল বিশেষ দোয়া প্রার্থনার আহ্বান। সাভারের রিসোর্টে চলে শেষ মুহূর্তের প্রস্তুতি, ধারণা গোয়েন্দাদের। আমরা প্রতিটা রিসোর্টে ইতিমধ্যে তাদের যারা আছে তাদের সেন্সিটাইজ করার চেষ্টা করছি। লক্ষ্মীপুরে টক শো অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে বিএনপি ইসলামী আন্দোলন নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ। আহতদের হাসপাতালে ভর্তি। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন। গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক ও 11 সেনা কর্মকর্তার বিচার শুরু। নির্বাচন, গণভোট ও নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করল সরকার। আন্তর্জাতিক সংস্থাকে পর্যবেক্ষক পাঠানোর আহ্বান। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে রাজধানীর জিগাতলা থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। আত্মহত্যা বলে ধারণা পুলিশের। অনলাইনে হুমকি দেওয়া হচ্ছিল হত্যা ধর্ষণের, বলছে বন্ধুরা। খাবার দিতে গেছি, সে তখন স্বাভাবিক ছিল, তার মধ্যে ওরকমের কোনো সমস্যা ছিল না। ওকে দেখতেই আর কি কেমন কেমন জানি লাগতো, মনে হতো যে সবসময় ডিপ্রেসড থাকে এরকম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৬ জনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে ওয়ান ওয়ে টিকিট সংগ্রহ করা হয়েছে। লন্ডন সময়ে ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফ্লাইট নাম্বার BG202-তে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। বিমান সংশ্লিষ্ট সূত্র জানায়, তারেক রহমান, তার পরিবারের ৩ জন সদস্য, ব্যক্তিগত সরকারি ও প্রেস সচিব সহ মোট ৬ জনের জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী এই ফ্লাইটে দেশে আসবেন। তার নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ২০০৮ সালে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে চলে গিয়েছিলেন তিনি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে জোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রিয় নেতার অভ্যর্থনা পর্বের পরিকল্পনা সাজাচ্ছে এই সংশ্লিষ্ট কমিটি। দুপুরে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছে, কথা বলেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গেও। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের 7 রুটে ভাড়া পরিশোধের শর্তে ট্রেন চেয়ে রেলওয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি। ইনশাআল্লাহ আপনাদের দয়া, আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দীর্ঘ নির্বাসন কাটিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব ঠিক থাকলে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বেলা 11টা 55 মিনিটে ঢাকায় পৌঁছবেন তিনি। প্রিয় নেতাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে অভ্যর্থনা কমিটি, যার প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানিয়েছেন, বিমানবন্দর থেকে মা খালেদা জিয়াকে দেখতে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। মাঝে ছোট করে হতে পারে সম্বর্ধনা। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11টা 55। তারেক রহমানের দেশে ফেরার অভ্যর্থনা হবে ঐতিহাসিক, মানুষের উপস্থিতি হবে স্মরণীয়। দলটির নেতারা বলছেন, জনসমাগম ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় চলছে। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত 55 বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত আছে তাকে ছাড়িয়ে যায় এবং আগামী 55 বছরের ইতিহাসও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়, সেরকম একটা আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সমস্ত আয়োজন হচ্ছে। ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনীত প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করছে বিএনপি। গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের 3 দিন ব্যাপী এই কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের 107 জন প্রার্থীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এম জাহিদ হোসেন। তবে তার অবস্থার উন্নতির বিষয়ে চিকিৎসকরা আশাবাদী বলে জানিয়েছেন তিনি। আপাতত দেশীয় চিকিৎসা চলবে। এক সপ্তাহ পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে আনুষ্ঠানিক ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক। পাশে তো আর থাকা যাচ্ছে না, যেহেতু উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছে। বৃহস্পতিবার সকালে সাবেক এই প্রধানমন্ত্রীর আরেক দফা সব শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেই আলোকেই সবশেষ অবস্থা জানান তার চিকিৎসক দল। ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। তিনি জানান ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। এই অবস্থা বজায় থাকলে আরও উন্নতি সম্ভব। চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। আওয়ামী লীগ সরকারের সময়ের কথা উল্লেখ করে ডাক্তার জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে বাধা তৈরি করা হয়েছিল। সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া। দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিকে ওসমান হাদির জন্য সবার কাছে দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার জুমার নামাজের পর মুসলিমদের এবং অন্য ধর্মের সবাইকে নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনার অনুরোধ করেন তিনি। বুধবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা আরও জানান, মস্তিষ্ক থেকে গুলির অংশ বের করা জরুরি। হাদির মস্তিষ্ক ছাড়া অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় রয়েছে। 4 ডিসেম্বর পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ধানমন্ডি 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেলে জরুরি অস্ত্রোপচার করা হয়, পরে চিকিৎসা দেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আপনারা আগামীকাল জুম্মার নামাজের পরেও ওসমান হাদির জন্য দোয়া করবেন, যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আপনারা খাস দিলে দোয়া করবেন। ওসমান হাদিকে গুলি করার আগে সাভারের একটি রিসোর্টে অবস্থান করেছেন ফয়সাল আলমগীর সহ 4 জন, যাদের 2 জন নারী। ওই রিসোর্টের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় ভোর 4টা থেকে সকাল 8টা 54 মিনিট পর্যন্ত ছিল তারা। কিন্তু ওই রিসোর্টে তাদের কোনো চেক ইন রেকর্ড পাওয়া যায়নি। গোয়েন্দাদের ধারণা, সেখান থেকেই হত্যার সবশেষ প্রস্তুতি নিয়েছিল ওসমান হাদির ওপর হামলাকারীরা। এসব নিয়েই এখন চলছে অধিকতর তদন্ত। সাভারের গ্রিন জোন রিসোর্ট। গোয়েন্দা তথ্য ছিল 12 ডিসেম্বর ভোর 4টা থেকে সকাল প্রায় 9টা পর্যন্ত এখানে ছিল ফয়সাল ও আলমগীর। আরও যাচাই করতে সেই রিসোর্টে যাই আমরা। সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে ঠিক কি পাওয়া গেল? দেখা যাচ্ছে ওপরতলা থেকে সিঁড়ি বেয়ে নেমে আসছে 4 জন, 2 জন নারী 2 জন পুরুষ। তাদের একজনের গড়ন ও চুলের স্টাইলে ফয়সালের সাথে বিল পাচ্ছে গোয়েন্দারা। বৃহস্পতিবার রাতে ওই রিসোর্টে প্রবেশ করতে দেখা যায় 2 নারীকে, যারা পরদিন ওই 2 ব্যক্তির সাথেই সকাল 8টা 55 মিনিটে বেরিয়ে যায়। তাদের একজনের পরনে যে চাদরটি দেখা যাচ্ছে তা ওসমান হাদিকে গুলি করার সময় পরেছিলেন আলমগীর, শনাক্ত করেছে পুলিশ। কিন্তু রিসোর্টের রেজিস্টার নথিতে চেক ইন ও চেক আউট নথিতে কারো নাম দেখা যায়নি। টেলিফোনে এ বিষয়ে জানান রিসোর্টের হাউসকিপার হাবিবুর রহমান সিয়াম। জানান, আলমগীরের আগেও গিয়েছিলেন ওই রিসোর্টে। আলমগীরের আগে আসছে, আগের যে ম্যানেজার ছিল ওনার সাথে আগে আসছে দেখছি। তার সম্বন্ধে এমনিতে আমি কিছুই জানি না। আমরা আসছে রুমে গেছে স্যার, 4 জন, 2টা মেয়ে আসছে 2টা ছেলে আসছে, এইটুকুই জানি স্যার। রিসোর্ট ম্যানেজার জানান, ঘটনার আগে পরে তিনি ছিলেন না, কিছুটা এড়িয়েই গেছেন অনেক প্রশ্ন। আমি হচ্ছে মর্নিংয়ে ডিউটি করি, ওটা নাইটে যে সিয়াম ছিল ওই মূলত এই জিনিসটা করছে। হ্যাঁ, সো এটা যদি আমি অবগত তাহলে এটা হইতো না, আমার কাছে প্রপার ডকুমেন্টেশন থাকতো। পুলিশ বলছে এই সব নিয়ে আরও অধিকতর তদন্ত চলছে।
গেস্ট লিস্ট চেক করা, দেখা এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে কিনা এই বিষয়গুলো সার্বক্ষণিক নজরদারিতে রাখার বিষয়ে আমাদের সকল অফিসারদের নির্দেশনা প্রদান করা হয়েছে। গোয়েন্দা তথ্য বলছে এই রিসোর্ট থেকে ওসমান হাদিকে হত্যার সবশেষ প্রস্তুতি নিয়েছিল ফয়সাল আলমগীররা। সাথে থাকা 2 নারীর একজন এরই মধ্যে গ্রেপ্তার ফয়সালের বান্ধবী মারিয়া, আরেকজনকে শনাক্তের চেষ্টা চলছে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরের টকশো অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। এতে আহত হয় 2 পক্ষের অন্তত 8 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নির্বাচনী টকশোতে লক্ষ্মীপুরে মুখোমুখি হয়েছিল বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দল। স্বাভাবিক আলোচনার মধ্যে একটি প্রশ্ন মুহূর্তেই পাল্টে দেয় পরিস্থিতি। কথার লড়াই রূপ নেয় সংঘর্ষে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী টকশোর শুটিং চলছিল। এ সময় অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আলামিন নামের বিএনপির এক কর্মী ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর 1 আসনের প্রার্থী জাকির পাটোয়ারিকে তার পূর্বের দলের অবস্থান নিয়ে প্রশ্ন তোলে। এতে ক্ষিপ্ত হয়ে তার কর্মী সমর্থকরা ওই বিএনপি কর্মীকে জুতা প্রদর্শন করে। পরবর্তীতে অনুষ্ঠান শেষে 2 পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে আহত হয় 2 পক্ষের অন্তত 8 জন। কষ্টকে কেন্দ্র করে একজন হাত পাকার সমর্থকের মধ্যে আলামিন এর মাঝে উনি কিন্তু জুতা উত্তোলন করছে, জুতা কিন্তু মারে নাই। বিএনপি সমর্থিত লোকজনের সাথে হাত পাখা সমর্থিত লোকজনের সাথে হাতাহাতি মারামারি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সাময়িক একটু উত্তেজনা ছিল, একটা দর্শক একটু গরম হয়েছিল। পরবর্তীতে এটা আর কোনো সমস্যা হয় না। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। এর ফলে কোনো ব্যক্তি ন্যূনতম 5 বছর গুম থাকলে এবং জীবিত না ফিরলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ডিসঅ্যাপিয়ার্ড বা গুম ঘোষণা করতে পারবেন। এছাড়াও সুইজারল্যান্ডে বাংলাদেশের দূতাবাস স্থাপনেরও প্রস্তাব এবং বাংলাদেশের হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্বাস্থ্য নিয়েও আলোচনা হয়েছে। গুম ও নির্যাতনের মামলায় বিচার শুরু হলো শেখ হাসিনা, তারিক সিদ্দিক ও 11 সেনা কর্মকর্তার। বৃহস্পতিবার বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। এদিন গ্রেপ্তার 3 সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ দাবি করেন। এ মামলার সাক্ষ্য গ্রহণ 19 জানুয়ারি। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, আওয়ামী লীগের শাসন আমলে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আজমি, মাইকেল চাকমা সহ 26 জনকে গুম করে নির্যাতন করা হয়। শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনে প্রসিকিউশন। বৃহস্পতিবার গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। আয়নাঘরের বিভিন্ন সময়ে প্রায় 26 জন ভিকটিমকে গুম করে রাখা হয়েছিল, গুম করে তাদের উপর শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছিল। এই বিচারিক প্রক্রিয়াতেই এই চার্জগুলো গঠন করা হয়েছে। তাদের মধ্যে ডিজিএফের সাবেক 5 মহাপরিচালক ও 5 পরিচালক সহ একজন লেফটেন্যান্ট জেনারেলও রয়েছেন। এদিন গুমের অভিযোগ থেকে নিজেদের নির্দোষ দাবি করেন গ্রেফতার 3 সেনা কর্মকর্তা। যে সকল চার্জ গঠন করা হয়েছে এই অভিযুক্ত 3 জন আসামির বিরুদ্ধে ডিনাই করেছেন এবং নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেছেন। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। শেষ দিন পর্যন্ত সকল আসামির বিচার এবং তাদের যে প্রাপ্য সেটা নিশ্চিত করতে আমরা কাজ করব। প্রসিকিউশন বলছে, জুলাই আগস্টে কেবল আওয়ামী লীগই নয়, ছাত্র জনতাকে হত্যায় অস্ত্র হাতে তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মাঠে ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে জুলাই আগস্টে
বাংলাদেশে যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যার পরিকল্পনা, নির্দেশ এবং বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং একই সাথে তার দলের অন্যান্য নেতারা, বিশেষ করে বাহাউদ্দিন নাসিম, আলী আরাফাত, তারা এই পুরো প্রক্রিয়াতে সরাসরি সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করা, হত্যাকাণ্ড সংগঠনের পরিকল্পনা করার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদিকে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউশন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি এবং নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করেছে সরকার। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এ সময় আসছে নির্বাচন পর্যবেক্ষণে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধও করা হয়। ফেব্রুয়ারির নির্বাচন সহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বিদেশি কূটনীতিকদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিকেল 3টার আগেই আসতে থাকেন বিদেশি দূতরা। জাতিসংঘের আবাসিক প্রধান, ইউরোপীয় ইউনিয়নের মিশন চিফ, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান, জার্মানি সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধান অথবা তাদের প্রতিনিধি হাজির হন নির্ধারিত সময়ের আগেই। 10 মিনিটের এই ব্রিফিংয়ে মূলত কথা বলেন পররাষ্ট্র সচিব। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকার তথা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। বলেন, ভোট নিয়ে সব ধরনের প্রস্তুতি আছে নির্বাচন কমিশনের। সেই ভোট পর্যবেক্ষণেও রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানান সরকারের প্রধান কূটনীতিক। এমনকি দূতাবাসগুলোর নিরাপত্তা, সশস্ত্র বাহিনী সহ অন্যান্যরা যে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তাও বিদেশিদের আশ্বস্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঢাকা-দিল্লি সম্পর্কের চরম টানাপোড়েনের এই সময়ে কূটনীতিকদের জন্য আয়োজিত ব্রিফিংয়ে ছিলেন না ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাতের বাংলাদেশে একটি বিরতি নিচ্ছি, ফিরব কিছুক্ষণের মধ্যে। রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকার একটি হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জান্নাত আরা রুমি। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি শাখার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। প্রাথমিকভাবে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। এরই মধ্যে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কয়েকদিন যাবৎ তাকে সামাজিক মাধ্যমে হত্যা, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল বলেও জানিয়েছে রুমির বন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধারা। 23 দিন আগে রাজধানীর ঝিগাতলা এলাকার এই জান্নাতি ছাত্রী হোস্টেলের 5ম তলার একটি কক্ষ ভাড়া নেন জান্নাত আরা রুমি। বৃহস্পতিবার সকালে তার কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় রুমির মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা বলছে, গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া গেছে রুমিকে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলের মর্গে। ওই বাড়ির মালিক এবং অন্য ভাড়াটিয়ারা কি দেখেছেন? আমি যখন খাবার দিতে গেছি সে তখন স্বাভাবিক ছিল, তার মধ্যে ওরকমের কোনো সমস্যা ছিল না। ওকে দেখতেই আর কি কেমন কেমন জানি লাগতো, মনে হইতো সবসময় ডিপ্রেসড থাকে এরকম। সিকিউরিটি গার্ড আসছিল রাত্রে, তাহে হেরা ডাক দেয় না জিগাইছি, কয়েকজন লোক আইছিল, আগে গেছে গা বললে গেছে যে উপরে ঝগড়া লাগছে হোস্টেলে। তখন আমি গেট লাগাই হারে আবার এই মহিলারা ফোন দিয়েছি আবার যে আপনারা হোস্টেল হইলে ঝগড়া লাগছে মহিলা তাই আপনারা গিয়ে দেখেন। তখন তারা গিয়ে দেখে এই অবস্থা। পুলিশ বলছে ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে জান্নাত আরা রুমি পারিবারিক ও ব্যক্তিগত জীবন নিয়ে টানাপোড়েনে ছিলেন বলে পুলিশকে জানিয়েছে রুমির এক বন্ধু। সুইসাইডাল কোনো নোট পাওয়া যায় নাই, তবে তার একজন পরিচিত একজন ছেলের সাথে আমাদের কথা হয়েছে। সে তাকে এরকম একটা ইঙ্গিত দিয়েছিল যে তার ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে কিছু টানাপোড়েন ছিল, সেগুলো নিয়ে সে ফ্রাস্ট্রেটেড ছিল। তো ওই ছেলেটা আসেও, সে 2টা-2:30টার দিকে বাসায় আসে এবং এসে দরজায় ধাক্কা দেয় তার অবস্থা জানার জন্য। তারপরে আবার যখন সে ফেসবুকে দেখে যে সে অনলাইন আছে, তখন এটা দেখে আবার সে চলে যায়। ভাবে যে খারাপ কিছু হলে তো অবশ্যই ফেসবুকে অনলাইন থাকতো না, চলে যায়। তখন ওই ধাক্কার শব্দ শুনে বাসার লোকজন
জাগে এবং দারোয়ানকে সে বলে যে আপনাদের এখানে একজন ছাত্রী হচ্ছে, তার অবস্থা খারাপ, আপনারা একটু চেক করেন, এটা বলে আবার সে চলে যায়। বিকেলে ঢাকা মেডিকেলে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এ সময় তিনি বলেন রুমির প্রতিটি অ্যাকাউন্টের কমেন্টে তাকে বুলিং করা হয়েছে। গত 13 নভেম্বর ধানমন্ডি থানায় জিডি দায়ের করে হুমকিদাতাদের লিস্ট দেয় রুমি। গোয়েন্দা বাহিনীর তদন্ত করার কথা থাকলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ সামান্তার। গত 13 নভেম্বর রুমি ধানমন্ডি থানায় একটি জিডি দায়ের করে এবং সেখানে অ্যাকাউন্ট এবং ফোন নাম্বার সহ হুমকিদাতাদের লিস্ট সে উপস্থিত করে। আমরা যেটা জানি এইসব কাজ আসলে গোয়েন্দা বাহিনী তথা ডিজিএফআই এসবির, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে তদন্ত করে যে এই তথ্য উপাত্ত তাদের কাছে দায়ের করছি, প্রমাণ যেগুলো হাজির করছি, সেই মোতাবেক আমরা কোনো ব্যবস্থা নিতে দেখছি না। এদিকে ময়নাতদন্ত শেষে রুমির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। জান্নাতারা রুমির মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। লেখেন, শেখ হাসিনার রায়ের দিন ধানমন্ডি 32 নম্বরে জিয়ার কবর খুঁড়তে চাওয়া এক আওয়ামী সমর্থককে পিটিয়ে পুলিশের কাছে দিয়েছিল জান্নাতারা। এরপর থেকেই সাইবার বুলিং, হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল জান্নাতারা রুমিকে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, এ বিষয়ে আরও জানার চেষ্টা করব সহকর্মী আহমেদ রেজার কাছ থেকে। রেজা, এমন একটি দুঃসংবাদ আমাদের দিতে হচ্ছে, পুরো দেশ অপেক্ষা করছিল কোনো একটি ভালো খবর আমরা তাদেরকে দিব, কিন্তু এই দুঃসংবাদটা দিতেই হচ্ছে। হাদি তো ভেন্টিলেশনে ছিলেন, কখন লাইফ সাপোর্ট খুলে ফেলা হলো এবং কিভাবে কি হলো জানাবেন আমাদেরকে। ইশরাত, পুরো দেশবাসী আসলে দোয়া করছিলেন পুরো হাদির জন্য। শরীফ ওসমান হাদি অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং নেতা, আসলে সেই সকল দোয়া শেষ পর্যন্ত তো আসলে ব্যর্থ হয়েছে। যেটি হচ্ছে হাদি, শরীফ ওসমান হাদি, সেটি তিনি আর ফেরেননি। অর্থাৎ বাংলাদেশ সময় রাত 9:30টার দিকে আসলে তার লাইফ সাপোর্টটি খুলে ফেলা হয়েছিল এবং সেটি আসলে নিশ্চিত করেছেন তার চিকিৎসক যিনি বাংলাদেশের পক্ষে ছিলেন ডাক্তার আব্দুল আহাদ, তিনি আসলে তেমনটি জানিয়েছিলেন এবং পুরো দেশবাসী নিশ্চয়ই এই সংবাদে বিমর্ষ। এবং আমরা তো সবাই দেশবাসীর যেই কথা আমরা শুনছিলাম, মূলত সবাই শরীফ ওসমান হাদির জন্য দোয়া করছিলেন দীর্ঘ সময় ধরে, তার সেজন্য ফিরে আসে সবার মধ্যে আবারও, এবং তার যেই বক্তব্য, তার যেই মানুষের পাশে থাকার যে কথা, সেগুলো যিনি তিনি আরও একবার বলেন, রাজনীতির মঞ্চে মানুষের জন্য কথা বলা, দেশের জন্য কথা বলা, সেটি যেন বলেন, সেটি আসলে হয়নি। আমি একটু এক নাগারে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে ঠিক 12 তারিখে হাদির দুপুরের পরে, অর্থাৎ জুমার নামাজের পরে, দিনটি ছিল শুক্রবার, জুমার নামাজের পরে মূলত হাদিকে গুলি করে। আততায়ীর গুলির যে কথা আমরা জানছিলাম, এখনও সন্দেহভাজন বেশ কয়েকজন আছে যাদেরকে পুলিশের পক্ষ থেকে মূলত কোনো ধরনের এখন পর্যন্ত কাউকে তেমনভাবে সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি। এবং তারপরে প্রথমে আপনাকে একটা বলে রাখি, আপনি নিশ্চয়ই জানেন, তারপরে দর্শকদের জন্য আরও একবার বলে রাখা যে প্রথম ধাপে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় এবং সেখানে প্রথম ধাপের অস্ত্রোপচার শেষে মূলত তাকে স্থানান্তর করা হয়েছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এবং সেখানেও কিন্তু তিনি প্রায় 3 থেকে 4 দিন সেখানে অবস্থান করছিলেন। অর্থাৎ গত সোমবার, শুক্রবারের পরে গত সোমবারে কিন্তু তাকে স্থানান্তর করা হয়েছিল আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের যে জেনারেল হাসপাতাল সেখানে। এবং বলা হয়ে থাকে এই অঞ্চলের নিউরো সার্জন বা নিউরো যেই সমস্যা রয়েছে, সেই সমস্যার জনিত সমস্যার সমাধান হিসেবে এই সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালটিকে সবচাইতে বেশি সাফল্যমণ্ডিত ধরা হয় এবং সেখানেই হাদিকে সর্বোচ্চ চিকিৎসার মাধ্যমে দেওয়া হয়েছিল। আমি একটু চিকিৎসকদের বরাত দিয়ে বেশ কয়েকটি তথ্য দর্শকদেরকে জানাতে চাই যে চিকিৎসকরা কিন্তু গুলি লাগার পরপরই জানাচ্ছিলেন যে হাদির গুলি লাগার পরে তার যে ব্রেন স্টেমটি রয়েছে, সেই ব্রেন স্টেমে কিন্তু সেই আঘাতটি করেছিল। অর্থাৎ একটি ব্যাপার আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে ইশরাত, যে গুলির ধরনটাই ছিল কিন্তু কানের সামনের অংশ থেকে, অর্থাৎ এই আমরা যেখান থেকে দেখছি সেটার সামনে থেকে যদি লাগে এবং সেটি
সরাসরি গিয়ে ব্রেইনে আঘাত করেছিল এবং তখন থেকেই কোনো না কোনোভাবে তার ব্রেইনটি আর কাজ করছিল না, সেটি কিন্তু বারংবার চিকিৎসকরা জানিয়েছিলেন এবং তাকে ভেন্টিলেশন সাপোর্ট বা কৃত্রিমভাবে তাকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রাখা হয়েছিল, সেটি কিন্তু বারংবার চিকিৎসকরা জানিয়েছিলেন। এবং সেই যে চিকিৎসকদের যে কথা সেটি কিন্তু ওনারা বলছিলেন যে হাদির অবস্থা সংকটাপন্ন এবং আপনি জানেন গতকাল রাতে কিন্তু প্রধান উপদেষ্টাকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী তিনি আসলে ফোন করে যে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন শরীফ ওসমান হাদি সেটি কিন্তু জানিয়েছিলেন। ফলে সেখান থেকেই বোঝা যাচ্ছিল অনেকটা ব্যাপার যে তিনি যেই অবস্থায় রয়েছে সেই সংকটাপন্ন অবস্থা থেকে কতটুকু ফাইট ব্যাক করতে পারবেন। বিশেষ করে তাকে যে এই শুক্রবার থেকে আজকে পর্যন্ত, আজকে মূলত বৃহস্পতিবার, এই 12 থেকে আজকে 18 তারিখ প্রায় 6 থেকে 7 দিনের এই জার্নিটাতে তিনি কিন্তু অসংখ্যবার সংগ্রামের মধ্য দিয়েই করতে হয়েছে, অর্থাৎ তার যে শারীরিক সংগ্রামটি ছিল এবং চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টাটিও ছিল তাকে আসলে ফিরিয়ে নিয়ে আসবার, সেটি হয়তো ব্যর্থ হয়েছে এই মুহূর্তে এবং ব্যর্থ হলেও পুরো জাতি কিন্তু দোয়াও করেছিল তার ফিরে আসার জন্য। সেটি সকল কিছু ব্যর্থ করে হাদি বিদায় বলেছেন। তবে হাদির যেই কথা অনুপ্রেরণামূলক এবং সেটি অনেকেই কিন্তু গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে ছড়াচ্ছিলেন, বিশেষ করে তার জ্বালাময়ী বক্তব্য যেটি দেশ নিয়ে মানুষ নিয়ে সেগুলো কিন্তু বারংবার তারা বলছিলেন। কিন্তু চিকিৎসকদের ভাষ্যমতে যেটি বলা হয়েছিল যে তার ব্রেইন ড্যামেজ বা ব্রেইনের ক্ষতিটা যে পর্যায়ে হয়েছে সেটি আসলে সেখান থেকে ফিরে আসাটা অনেকটা কঠিন এবং মিরাকেল। আমি দু একজন চিকিৎসকের সাথেও কথা বলছিলাম, মূলত ইশরাত, তারা যেমনটি জানিয়েছিলেন যে এই সমস্ত রোগীর ক্ষেত্রে তাদের প্রথম ধাপে যে 48 থেকে 72 ঘন্টার একটি অবজারভেশনে রাখতে হয়, সেই সময় আসলে অনেক সময় অনেক রোগী রেসপন্স করে, কিন্তু দুঃখের বিষয় যেটা হচ্ছে যে প্রথম 48 ঘন্টা থেকে 72 ঘন্টায় হাদি কোনোভাবে কোনো ধরনের রেসপন্স করেননি। অর্থাৎ তার গুলি লাগার পরের যে সময়টা যে 48 ঘন্টা সেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং 48 থেকে 72 ঘন্টার মধ্যে তেমনভাবে রেসপন্স অর্থাৎ শারীরিকভাবে রেসপন্সটি তিনি কিন্তু করেননি এবং তাকে যে কৃত্রিমভাবে যে ভেন্টিলেশন বা শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া করা হচ্ছিল সেটি দীর্ঘ সময় এবং এই যে স্থানান্তরের প্রক্রিয়া ঢাকা থেকে সিঙ্গাপুর সেখানেও কিন্তু সেই আমরা দেখি যে কৃত্রিমভাবে শ্বাস প্রয়োগের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের ত্বরান্বিত করবার মাধ্যমে তাকে আসলে স্থানান্তর করা হয়েছে এবং সেখানে উন্নত চিকিৎসা জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং বলাও হচ্ছিল সরকারের পক্ষ থেকে যদি সিঙ্গাপুরে সম্ভব না হয় তাকে যুক্তরাজ্যেও যেন পাঠানো হয়, সে কথাও কিন্তু বলা হচ্ছিল। কিন্তু সবশেষ সকল প্রচেষ্টা এবং সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে হাদি আমাদেরকে বিদায় জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্যে সাবেক সেনা কর্মকর্তা ও জুলাই যোদ্ধাদের চরমপন্থী গোষ্ঠী বলা কূটনৈতিক সীমা লঙ্ঘন এবং ভারতের দেউলিয়াত্বের প্রমাণ বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের নেতারা। বৃহস্পতিবার বিকেলে ঢাবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তারা বলেন, শেখ হাসিনা সহ অভিযুক্তদের আশ্রয় দিয়ে ভারত পররাষ্ট্রনীতির সীমা লঙ্ঘন করছে। হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এ বিষয়ে 72 ঘন্টার মধ্যে দিল্লির কাছে জবাব না চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করার হুমকি দেয় জুলাই ঐক্য। যে দাসেরা আমাদেরকে আগ্রাসনের মধ্যে রেখেছিলেন তারা ভারতে পালিয়ে, আমরা দুঃখিত, কিছু করার নাই। আগামী 72 ঘন্টার মধ্যে ভারতকে চরমপন্থী গোষ্ঠী মন্তব্যের জন্য জবাবদিহির আওতায় না আনলে আগামী 23 ডিসেম্বর মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্চ এবং স্মারকলিপি দেবে জুলাই ঐক্য। আমরা আপনাদের এই দাদাগিরি, এই আধিপত্যবাদ, এই আগ্রাসন কোনোভাবে মেনে নেব না। সম্পর্ক হবে কূটনৈতিক সম্পর্ক, ন্যায্যতা এবং ইনসাফের ভিত্তিতে। দর্শক, উসমান হাদির জন্য শাহবাগে শোক মিছিল করছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সেখানে রয়েছেন আমার সহকর্মী তানভীর সিদ্দিক টিপু, সরাসরি যুক্ত হব তার সাথে। টিপু, শোক মিছিল নিয়ে বিস্তারিত জানাবেন, মিছিলটি এখন কোথায় রয়েছে? ইসরাত, উসমান হাদির মৃত্যুর সংবাদে ইনকিলাব মঞ্চের যে শোক মিছিল বের হয়েছে সেটা এই মুহূর্তে শাহবাগ থেকে কেবলই শুরু হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী যারা রয়েছে তারা শাহবাগ থেকে টিএসসির দিকে তাদের এই শোক মিছিলটি নিয়ে যাত্রা শুরু করেছেন এবং বেশ খানিকটা আগেই এইমাত্রই আসলে সেই তাদের মিছিলটি শুরু হলো এবং তাদের মিছিল থেকে হাদির জন্য বারবার তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং হাদির মৃত্যুর জন্য যারা দায়ী সেই অপরাধীদের বিচার তারা দাবি করছেন এবং সেই দাবিতেই এই শোক মিছিল তারা বের করেছেন।
রাত 9:30 নাগাদ হাদির মৃত্যুর খবর আসে গণমাধ্যমের কাছে এবং গণমাধ্যমে সেটি জানার পরপরই শরীফ ওসমান হাদির যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তার দীর্ঘদিনের সহকর্মীরা রয়েছেন, রাজপথের যারা সহযোদ্ধারা রয়েছেন, তারা রাস্তায় নেমে এসেছেন এবং তারা চেষ্টা করছেন হাদির যে এই হত্যার জন্য যারা দায়ী। আপনি জানেন যে আজ থেকে ঠিক 6 দিন আগে অর্থাৎ গত শুক্রবারে শরীফ ওসমান হাদিকে জুমার নামাজের পরে তাকে একটি রিকশায় চলন্ত অবস্থায় তার উপরে গুলিবর্ষণ করা হয় এবং সেই গুলিবর্ষণের পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এভারকেয়ার হাসপাতালের সেই বেশ কয়েকদিন চিকিৎসার পরে কিন্তু শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং সিঙ্গাপুরের যারা চিকিৎসক রয়েছেন তারা আজ রাত 9:30 নাগাদ ঘোষণা করেছেন যে শরীফ ওসমান হাদি আর বেঁচে নেই এবং সেই সংবাদের শুনেই কিন্তু তার যারা সহযোদ্ধারা রয়েছেন তারা এই মুহূর্তে শাহবাগে নেমে এসেছেন এবং শাহবাগে এর সহ আমরা যেটি জানতে পেরেছি শাহবাগ, উত্তরা সহ রাজধানীর বিভিন্ন সড়কে তারা নেমে এসেছেন এবং সেই হাদি হত্যার প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং একই সাথে এই হত্যার সাথে যারা জড়িত বিশেষ করে তারা বারবার পতিত সরকার আওয়ামী লীগের কে উদ্দেশ্য করে নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা হুঁশিয়ার করে দিচ্ছেন যে এই ধরনের ঘটনা যদি আবারও ঘটে সেক্ষেত্রে তারা কোনোভাবেই ছাড় দেবেন না এবং হাদি হত্যায় যারা জড়িত তাদেরকে কোনোভাবেই যেন ছাড় দেওয়া না হয়, কোনোভাবেই যেন প্রশাসনের হাত থেকে তারা পার পেয়ে না যায়, সেই দাবিগুলোই তারা বারবার করছেন, সেই দাবিটাই তারা বারবার করছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের যারা কর্মীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারা এই মুহূর্তে টিএসসির সামনে, টিএসসির আগে রয়েছে ঠিক জাতীয় জাদুঘরের সামনে এই মুহূর্তে অবস্থান করছে এবং জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করে তারা তাদের সহকর্মী, সহযোদ্ধা শরীফ ওসমান হাদি কেন তাকে হত্যা করা হলো, কেন তাকে এই নির্মম পরিণতি ভোগ করতে হলো সেই প্রশ্নটি তারা বারবার তুলছেন এবং নানান ধরনের স্লোগান তারা দিচ্ছেন হাদি হত্যার প্রতিবাদে। এবং ইসরাত আপনি দেখতেই পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা সবাই বলছেন যে তারা প্রয়োজনে আরও রক্ত দিতে রাজি আছেন এবং শরীফ ওসমান হাদির বিচার তারা নিশ্চিত করেই ছাড়বেন এবং সেই যে দৃঢ় প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞাও তারা ব্যক্ত করছেন। ইসরাত আমরা এইমাত্র যেটি জানতে পারলাম, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিছুক্ষণ পরে জাতির উদ্দেশ্যে কি বলা হবে আসলে সেটির জন্য আমরা অপেক্ষা করছি। কি বলা হবে আসলে সেটির জন্য আমরা অপেক্ষা করছি এবং সেই ভাষণটি আপনি যেমনটি জানেন যে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি এবং যমুনা টেলিভিশন সহ বাংলাদেশের প্রায় সকল গণমাধ্যম
একযোগে সম্প্রচার করবে এবং এই মুহূর্তে যারাই রাস্তায় নেমে আসছেন হাদি হত্যার প্রতিবাদ জানাচ্ছেন, শরীফ ওসমান হাদিকে কেন হত্যা করা হলো তার উপরে যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল 6 দিন আগে, রাজনৈতিক দলের কর্মীরা রয়েছেন তারাও কিন্তু রাস্তায় নেমে এসেছেন। আমরা যেমনটি জানি যে বিভিন্ন জায়গায় আসলে ইনকিলাব মঞ্চ, এনসিপি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তারা রাস্তায় নেমে আসছেন, শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ জানাচ্ছেন তারা। এবং কিছুক্ষণ পরে আমরা যেমনটি বলছিলাম যে কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং এই মুহূর্তে তিনি দেশবাসীকে শরীফ ওসমান হাদি হত্যার পরবর্তী যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ায় শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা ধীরে ধীরে আবারও তারা শাহবাগের দিকে ফিরে যাচ্ছেন একটি শোক মিছিল নিয়ে। এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি গত 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হন আততায়ীর হাতে এবং সেই আততায়ীদেরকে ধরার জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চেষ্টা করে চলেছেন। এবং ইতিমধ্যেই আপনি জানেন যে যমুনা টেলিভিশন এটিও প্রচার করেছে যে হাদি হত্যার যিনি মূল হোতা ফয়সাল তিনি কিন্তু ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গিয়েছে। এবং ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বারবার করে দাবি করছেন তাকে যেন দেশে ফিরিয়ে আনা হয়, দেশে ফিরিয়ে এনে যেন তার হত্যার বিচার করা হয়। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এই মুহূর্তে তারা আবারও শাহবাগে ফিরে এসেছেন এবং শাহবাগের ঠিক মধ্যবর্তী জায়গায় তারা দাঁড়িয়ে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ জানাচ্ছেন। এবং এই হত্যার জন্য যারা দায়ী, যে অপরাধীরা শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে তাদেরকে তার আইনের মুখোমুখি দেখতে চান এবং শরীফ ওসমান হাদির মতো অন্য কাউকে যেন কখনো এরকমভাবে হত্যার শিকার হতে না হয় সেই দাবিটি তারা বারবার করছেন। এই মুহূর্তে টিপু, আমরা দেখছিলাম সেখানকার অবস্থা। আমরা আবারও আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবো। এর আগে আমরা আহমেদ রেজা, সহকর্মী আহমেদ রেজার সাথে আবারও যুক্ত হতে চাই। আপনার কাছে নতুন কোনো তথ্য রয়েছে কিনা হাদির মৃত্যুর পরে সেখানকার কি অবস্থা এবং মরদেহ কখন আনা হতে পারে জানাবেন। ইশরাত, খুব স্বাভাবিক যে হাদির অনেক সমর্থক এবং তারাও আসলে ঠিক যেমনভাবে এই মুহূর্তে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন, পুরো বাংলাদেশেই হয়তো এমন বিরূপ প্রতিক্রিয়া রয়েছে, সেটি একটি ভিন্ন কথা। এবং নতুন যে তথ্যটি আপনাদেরকে জানাতে চাই যে বেশ কয়েকটি সোর্সের মাধ্যমে বা তথ্যসূত্রের মাধ্যমে আমরা এই মুহূর্তে জানতে পেরেছি যে
আগামীকালই মরদেহ আনা হবে বাংলাদেশে এবং সেটি হয়তো দুপুরের পর নাগাদ বাংলাদেশে আনা হবে হাদির অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং নেতা শরীফ উসমান হাদির। এবং সেই তথ্যটি কিন্তু একটু আগে জানাচ্ছিলাম এবং এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে কিন্তু আপনি একটু আগে বলছিলেন যে মূলত এবং আমাদের সহকর্মী টিপিও জানাচ্ছিলেন যে উদ্ভূত পরিস্থিতিতে অল্প কিছুক্ষণের মধ্যেই মূলত জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি হয়তো সেখানে আরও বিস্তারিতভাবে অর্থাৎ হাদির মরদেহ আনা হলে পরে কী কী কার্যক্রম থাকবে সেই কার্যক্রমগুলো হয়তো তিনি বর্ণনা করবেন এবং উদ্বুদ্ধ পরিস্থিতিতে কোনো ধরনের সিদ্ধান্ত আসে কিনা সেটিও একটি দেখার বিষয়। ফলে নানান ধরনের কথা এবং গুঞ্জন রয়েছে এবং তার ভক্ত সমর্থকরা বিশেষ করে যে ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং শাহবাগে আমরা দেখছিলাম সেখানে জড়ো হয়ে তারা প্রতিবাদ স্লোগানে অর্থাৎ এই হত্যার বিষয় অর্থাৎ রাজনৈতিক এই হত্যার শিকার যেন আর কোনো নেতা না হতে পারেন, রাজনৈতিক এই শিকার যেন আর কেউ না হন এবং এই ধরনের কর্মকাণ্ড যেন কারোর বিরুদ্ধে না ঘটে সেই প্রতিবাদ কিন্তু তারা জানিয়ে আসছিলেন। যে একটি বাক্য সব সময় বলছিলেন যে সবাই, আমি একটু আগে সোশ্যাল মিডিয়াও দেখছিলাম যে সেখানে সবাই হাদির জন্য দোয়া করছে এবং সেই হাদির দোয়া করার পরে হাদি যে চলে গিয়েছে সেটিও আসলে সবাইকে মর্মাহত করেছে এবং স্বাভাবিকভাবে আজকে ঢাকার পরিস্থিতি খুবই উত্তপ্ত অবস্থায় রয়েছে।